আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকের এই ক্লাসে তোমাদের এই যে গতি অধ্যায় আছে এই গতি অধ্যায়ের একেবারে সব কিছু তোমাদেরকে কভার করে দিব। দেখো, এই যে গতি অধ্যায়টা আছে এই অধ্যায়টা কিন্তু কম বেশি সবার কাছে ভালো লাগে, কারণ পদার্থ বিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলোর চেয়ে এই গতি অধ্যায় কিন্তু একটু সহজ লাগে, কিন্তু তারপরও অনেকের কিন্তু এই গতি অধ্যায়ের ভিতরে বেসিকে অনেকটা দুর্বল আছো বা বেসিকে এখনো কিন্তু সমস্যা আছে। আজকের এই একটা ক্লাস যদি তুমি দেখো, আমি আশা করি গতি অধ্যায় তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, ওকে? জাস্ট ভাইয়ার এই একটা ক্লাস দেখবা, গতি অধ্যায় একেবারে পানির মতো সহজ লাগবে। ওকে, দেখো ভাইয়া, খেয়াল করো, এই যে গতি অধ্যায় আছে এই গতি অধ্যায়ের ভিতরে অনেক ইনফরমেশন আছে, অনেক তথ্য আছে, তাই না? এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু এই গতি অধ্যায়ের ভিতরে আমি যদি বলি দূরত্ব, তারপর হচ্ছে কিন্তু সরণ, দ্রুতি, বেগ, তারপর হচ্ছে কিন্তু ত্বরণ বা মন্দন, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত ধরতে পারে নাই। আমি যদি তোমাকে কোশ্চেন করি, ভাইয়া বলো তো বেগ কাকে বলে? আমি বললাম দূরত্ব কাকে বলে, দ্রুতি কাকে বলে, অ্যান্সার দিতে পারবা? আমি যদি বলি ভাইয়া বেগের সূত্রটা কি, ত্বরণের সূত্রটা কি, তারপর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে, দ্রুতির একক কি, দ্রুতির মাত্রা কি, ত্বরণের একক কি, ত্বরণের মাত্রা কি, আমি জাস্ট তোমার কাছে কোশ্চেন করলাম, তুমি অ্যান্সার দিতে পারবা? মুখস্থ কি পারবা? দেখো, এই যে দূরত্ব বলো, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলা কিন্তু ভাইয়া মুখস্থ করার বিষয় না। এই ক্ষেত্রে একটা সম্পর্ক আছে, এদের ভিতরে এক একটার সাথে আর একটার কি আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার কিচ্ছু মুখস্থ করতে হবে না। তুমি যদি জাস্ট সম্পর্ক মাথায় রাখতে পারো, আমি যদি কোশ্চেন করি ভাইয়া বেগ কাকে বলে, তুমি বলতে পারবা, ত্বরণ কাকে বলে বলতে পারবা, তারপর দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করে, দ্রুতির একক কি, মাত্রা কি, তুমি সব কিছু বলতে পারবা যদি তুমি সম্পর্কটা মাথায় রাখতে পারো। এগুলো মুখস্থ করার বিষয় না। সূত্র তুমি বানাইতে পারবা, সংজ্ঞা তুমি বানাইতে পারবা, একক, মাত্রা তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা যদি তুমি জাস্ট সম্পর্কটা মাথায় রাখতে পারো। আজকে এই বিষয়টা তোমাদেরকে একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দেব, কারণ এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউতে আসে। ওকে, আচ্ছা, সো ফার্স্টে ভাইয়া গতি অধ্যায়ের ক্ষেত্রে দেখো তোমাদের যেটা জানতে হবে যে এই যে গতি আসলে কয় রকমের। তোমাদের একেবারে বইয়ের শুরুতে কিন্তু এই বিষয়টা আছে, এটা তোমাদের একটু জানতে হবে। কেন? কারণ এখান থেকে ভাইয়া এমসিকিউ আসে, ঠিক আছে? আবার অনেক সময় কিন্তু সৃজনশীলের খ নম্বরে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, তোমরা কিন্তু সবাই জানো যে গতি অধ্যায় হচ্ছে কিন্তু টোটাল 5 রকমের। কয় রকমের? 5 রকমের। কি কি? সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, আর হচ্ছে কিন্তু ভাইয়া স্পন্দন গতি। এখন এখান থেকে তোমার যে জিনিসটা আসলে জানতে হবে, তোমার একটু উদাহরণগুলো জানতে হবে। আমি যদি বলি ভাইয়া বলো ভাইয়া সরল রৈখিক গতি কি? দেখো, সরল রৈখিক গতি হচ্ছে যে কোনো একটা বস্তু বা কোনো একটা কিছু যদি তোমার সরলরেখা বরাবর যদি চলমান থাকে, সরলরেখা বরাবর যদি চলতে থাকে, তাহলে তার যে গতিটা এই গতিকে বলা হয় সরল রৈখিক গতি। একেবারে সিম্পল, আমি যদি সরলরেখা বরাবর হাঁটতে থাকি, আমার যে গতিটা এটা হচ্ছে কিন্তু সরল রৈখিক গতি, ঠিক আছে? ওই যে গাড়ি যে চলতেছে সরলরেখা বরাবর যদি যেতে থাকে, ওই যে গতিটা ওইটাকে বলা হয় তোমার সরল রৈখিক গতি। ওকে, এরপরে আসে কিন্তু ভাইয়া ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কিন্তু কম বেশি সবাই জানো যে ভাইয়া ঘূর্ণন গতি জিনিসটা আসলে কি। যেমন তোমাদের মাথার উপর কিন্তু ফ্যান আছে, ফ্যান কিন্তু ঘুরে, তাই না? আমার হাতে দেখো ঘড়ি আছে, ঘড়ির কাঁটাটা কিন্তু টিক 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 করে কিন্তু ঘুরতেই আছে, অনবরত কিন্তু ঘুরতেই থাকবে, তাই না? সো এগুলোকে বলা হয় তোমার ঘূর্ণন গতি। তবে ঘূর্ণন গতির সংজ্ঞার ক্ষেত্রে আমি যদি বলি যে সংজ্ঞাটা হবে কিন্তু এইভাবে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, ব্যাপারটা হচ্ছে তোমার মাথার উপরে যে ফ্যানটা আছে, ফ্যানটা কিন্তু একটা জায়গায় টানানো, তাই না? মানে আটকানো আছে, এরপর কিন্তু পাখাগুলো কিন্তু ঘুরতেছে না। ফ্যান পুরোটা ঘুরে? পুরো কি ফ্যান ঘুরে না? ফ্যান কিন্তু পুরোটা ঘুরে না, এক জায়গায় লাগানো আছে এইভাবে, তারপর কিন্তু ফ্যানের পাখাগুলো কিন্তু ঘুরতেছে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিন্তু জিনিসটা ঘুরতেছে। সো এই রকমের যে গতিটা এটাকে বলা হয় তোমার ভাইয়া ঘূর্ণন গতি, ঠিক আছে? এবং আমি যদি ছোট্ট করে বলি যে ভাইয়া ঘূর্ণন গতির কি কি উদাহরণ আছে, তাহলে শুরুতে বললাম কি ওই যে ফ্যানের কথা, অর্থাৎ আমি বললাম হচ্ছে কিন্তু ভাইয়া যে বৈদ্যুতিক যে পাখা আছে, সো এই বৈদ্যুতিক পাখার যে গতিটা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ঘূর্ণন গতি। হ্যাঁ, তারপর আমি বলতে পারি ভাইয়া যে ঘড়ির যে কাঁটা আছে এই ঘড়ির কাঁটা হচ্ছে কিন্তু ভাইয়া ঘূর্ণন গতি। তারপর আমি কিন্তু বলতে পারি, আমি যদি কোশ্চেন করি পৃথিবী কি সূর্যের চারপাশে ঘুরে না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, তোমরা কিন্তু সবাই এটা বলতে পারবা যে অর্থাৎ সূর্যের চারপাশে কিন্তু ভাইয়া পৃথিবীটা ঘুরতেছে। এই যে
গতিটা এটা হচ্ছে কিন্তু তোমার ঘূর্ণন গতি। ব্যাপারটা কিন্তু সিম্পল। ওকে, এরপরে আমি যদি বলি যে ভাইয়া আমি যদি এখন কোশ্চেন করলাম আবার তোমাদের কাছে যে চাঁদ কি পৃথিবীর চারপাশে ঘোরে না পৃথিবী চাঁদের চারপাশে ঘোরে, এইখানে কিন্তু উল্টা। এখানে কি উল্টা যে ভাইয়া যে চাঁদ আছে চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘোরে, আবার পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে ঘোরে। ওকে, এটা আমি আশা করি তোমরা কম বেশি সবাই জানো, ঠিক আছে। সো এই যে গতিটা, এই গতিটা হচ্ছে কিন্তু তোমার ঘূর্ণন গতি। ওকে, ক্লিয়ার। এরপরে আসে কিন্তু ভাইয়া যে চলন গতি জিনিসটা আসলে কি, চলন গতি মানে কি। চলন গতি হচ্ছে যে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুর যে সকল কণা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা ভাইয়া কি বলেছি যে সকল কণা, ওই বস্তুটার ভাইয়া সকল কণা যদি একই দিকে একই সময় একই দিক বরাবর যদি যায়। ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। যেমন তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় যেটা আছে, ওই অধ্যায় কিন্তু তোমার 3 রকমের পদার্থ নিয়ে আলোচনা করছে, কঠিন পদার্থ, তরল পদার্থ আর হচ্ছে কিন্তু বায়বীয় পদার্থ। এবং সেইখানে কিন্তু বিস্তারিত লেখা আছে যে কঠিন বলো, তরল বলো আর বায়বীয় বলো, প্রতিটা পদার্থের ভিতরে কোটি কোটি ভাইয়া অণু বা কণা আছে। অণু আর কণা কিন্তু একই জিনিস, কোটি কোটি কিন্তু ভাইয়া অণু আছে, হ্যাঁ, এবং একটার সাথে আরেকটা কিন্তু পরস্পরের কিন্তু সামঞ্জস্য আছে। সো আমি আশা করি তোমরা এটা কম বেশি সবাই জানো। ঠিক সেম ভাবে এই যে আমাকে দেখতেছো বা তুমি বা যাই বলো না কেন, আমাদের ভিতরে কিন্তু কোটি কোটি কি আছে, কণা আছে। সো এখানে বলছে যে চলন গতির ক্ষেত্রে যে কোনো একটা বস্তু এমন ভাবে চলতেছে, বস্তুর সকল কণা একই দিকে একই সময় একই দিকে চলতেছে। এবং একটা কমন এক্সাম্পল এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে সুন্দরভাবে, দেখো ওখানে কিন্তু প্লেনের কিন্তু মানে ছবি দেওয়া আছে। দেখো একটু ভালোভাবে দেখো, বইটা একটু খুলে দেখো, প্লেনের ছবি দেওয়া আছে এবং প্লেনের ছবিটা কিন্তু দুইটা দিচ্ছে। একটু যদি আমি তোমাদেরকে একটু দেখাই ভাইয়া, দেখো এই যে দেখো তোমাদের যে বইটা, এইখানে দেখো এই যে প্লেনের ছবিটা প্রথম দিকে, এই যে দেখো প্লেনটা কিন্তু চলতেছে, কিন্তু এইখানে আঁকাবাঁকা চলতেছে। এই যে আঁকাবাঁকা চলতেছে এটা কিন্তু ভাইয়া চলন গতি না। কিন্তু পরের ক্ষেত্রে দেখো প্রথমে সোজা গেছে, তারপর আবার সোজা গেছে, আবার সোজা গেছে, আবার সোজা গেছে, এইটা হয়েছে কিন্তু চলন গতি। কারণ স্পষ্ট লেখা আছে যে একই সময় একই দিকে যেতে হবে, এটাকে বলা হয় তোমার চলন গতি। একটু যদি পড়ো, একটু যদি চিত্রটা দেখো তাহলে একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে আসি ভাইয়া পর্যায়বৃত্ত গতি আর হচ্ছে কিন্তু স্পন্দন গতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবা এটা তো এমসিকিউতে আসি প্লাস আছে সৃজনশীলের কিন্তু ক নম্বরে দিয়ে দেয় পর্যায়বৃত্ত গতি কাকে বলে, খ নম্বরে দিয়ে দেয়, ঠিক আছে, স্পন্দন গতি কাকে বলে। আচ্ছা দেখো পর্যায়বৃত্ত গতি মানে কাকে বলে। দেখো পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা হবে যে কোনো একটা গতিশীল বস্তু কণার গতি যদি এই রকম হয়, কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এরা একই দিকে একই সময় যদি অতিক্রম করে। ব্যাপারটা হচ্ছে কিন্তু দেখো আমি একটু সহজে বুঝাচ্ছি। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমার হাতে দেখতে পারতেছো যে ঘড়িটা আছে, এই ঘড়ির যে কাঁটাটা টিক 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 করে কিন্তু ভাইয়া এই যে দেখো 12টার কাছে আসে, আবার কিন্তু টিক 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 করে আবার ওই 12টার কাছে আসে, তাই না? মানে ওই 12টার কাছে আসতেই থাকবে, এইভাবে কিন্তু ঘুরতেই থাকবে, তাই না? সো একই দিকে কিন্তু যাচ্ছে। সো এই জায়গাতে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে কিন্তু অতিক্রম করতেছে। সো এইটাকে বলা হয় কিন্তু ভাইয়া পর্যায়বৃত্ত গতি। এবং পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে ভাইয়া এই যে বৈদ্যুতিক পাখা, এটাও কিন্তু একটা অর্থাৎ পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, এই যে দেখো বৈদ্যুতিক যে পাখা আছে এটা কিন্তু ভাইয়া পর্যায়বৃত্ত গতি। এই যে আমি যে ঘড়ির কথা বললাম, এই যে ঘড়ির যে কাঁটাটা, এই ঘড়ির কাঁটাও কিন্তু হচ্ছে কিন্তু ভাইয়া পর্যায়বৃত্ত গতি। এবং পর্যায়বৃত্ত গতির আরও উদাহরণ আছে, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন। আমাদের হৃৎপিণ্ড কিন্তু অনবরত স্পন্দিত হয়, তোমাদের কিন্তু সবারই বায়োলজি আছে, তাই না? তোমরা কিন্তু এই জিনিসটা জানো। সো এই যে হৃৎপিণ্ডর যেই স্পন্দন আছে, হ্যাঁ, সো এই হৃৎপিণ্ডের স্পন্দন হচ্ছে কিন্তু ভাইয়া পর্যায়বৃত্ত গতি। একটু মাথায় রাখো জিনিসটা। হ্যাঁ, সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর কক্ষপথ একটু দেখো, এটা একটু মাথায় রাখো যে সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর কক্ষপথ, তোমার হচ্ছে কক্ষপথ তোমাদের বইয়ে দেওয়া আছে। তারপরে এই উদাহরণগুলো একটু মাথায় রাখবা, কারণ এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউতে আসে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে পর্যাবৃত্ত যে গতিটা, এটা কিন্তু ভাইয়া বৃত্তাকার হইতে পারে, এটা কিন্তু উপবৃত্তাকার হইতে পারে, আবার এটা কিন্তু একেবারে সরল রৈখিকও কিন্তু হইতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, কারণ দেখবা এমসিকিউ যখন তোমরা পড়তে যাবা তখন দেখবা এইগুলোই কিন্তু এমসিকিউতে আসছে। ওকে, এরপরে আসে কিন্তু ভাইয়া স্পন্দন গতি। তুমি তো জানলা যে পর্যাবৃত্ত গতি জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে
একই দিকে যদি একইভাবে অতিক্রম করে, এই তো। কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে একেবারে কমন একটা এক্সাম্পল, সেটা হচ্ছে দোলনা, যেটা কিন্তু আমরা সবাই কিন্তু ছোটবেলায় কিন্তু দোলনায় কম বেশি চড়েছি, তাই না? এই যে দোলনা মানে সরল দোলকের কথা আমি যদি বলি, দেখো এই যে দোলনা, দোলনা কি হয়, অর্থাৎ এইভাবে যায়, এইভাবে 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 এইভাবে, না দোলনা কিন্তু সবাই চড়ছে না? তার মানে এই যে দোলনা, এই দোলনার উদাহরণটা হচ্ছে কিন্তু ভাইয়া স্পন্দন গতির উদাহরণ। অর্থাৎ মনে রাখবা এই যে দোলনার ক্ষেত্রে দেখো কোন একটা পর্যায়কালের তোমার অর্ধেক সময় একদিকে, দেখো খেয়াল করো, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। হ্যাঁ, তো অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যদি এইভাবে যায়, এইটাকে বলা হয় ভাইয়া স্পন্দন গতি। ঠিক আছে, দোলনার ক্ষেত্রে দেখবা যে এইভাবে যায় আবার এইভাবে আসে, অর্থাৎ অর্ধেক সময় একদিকে থাকে আর অর্ধেক সময় কিন্তু তার বিপরীত দিকে থাকে। সো এই ধরনের যে গতিকে বলা হয় কিন্তু স্পন্দন গতি। এবং স্পন্দন গতির ক্ষেত্রে মনে রাখবা যে দোলনার যে গতি আছে সেটা হচ্ছে কিন্তু তোমার স্পন্দন গতি। আবার স্প্রিং এর কিন্তু উদাহরণ আছে। ওকে, সো আমি আশা করি তোমরা এই 5 ধরনের গতি সম্পর্কে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এতটুকু যদি বুঝতে পারো ভাইয়া, এগুলো কিন্তু একটু লাগবে, এগুলো আমি দেখাইলাম তোমাদের এই জন্য কারণ এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউতে আসে। এবং এই পর্যাবৃত্ত গতি কাকে বলে আর স্পন্দন গতি কাকে বলে একটু ভালোভাবে তোমরা দেখবা। আমি আশা করি এখন যদি তোমরা একটু দেখো, জাস্ট একটু যদি একবার রিডিংটুকু পড়ো, তাহলে কিন্তু তোমাদের কাভার হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু সৃজনশীলের খ নম্বরে কিন্তু দিয়ে দেয়। ওকে, আচ্ছা, সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের, অর্থাৎ 5 রকমের গতি সম্পর্কে কিন্তু আমরা এখন জানলাম। এখন আমরা যেটা জানবো যে সেটা হচ্ছে স্কেলার রাশি আর হচ্ছে কিন্তু ভাইয়া ভেক্টর রাশি সম্পর্কে একটু ছোট্ট করে তোমাদেরকে ধারণা দিব। দেখো খেয়াল করো যে ভাইয়া কি জানবো আমরা, যে ভাইয়া স্কেলার রাশি জিনিসটা আসলে কি আর হচ্ছে ভেক্টর রাশি জিনিসটা আসলে কি, এই দুইটা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের এখন জানতে হবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখবা কোশ্চেন আসে যে স্কেলার রাশি কোনগুলা, ভেক্টর রাশি কোনগুলা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আমরা একটু সহজে বোঝার চেষ্টা করব। দেখো স্কেলার রাশি হচ্ছে যেই রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান লাগবে, শুধুমাত্র মান। কি বলেছি ভাইয়া, শুধুমাত্র মান লাগবে, যেই রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার, কোনো দিক লাগবে না, তখন তাকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশির ক্ষেত্রে ভাইয়া তোমার মানও লাগবে প্লাস দিকও লাগবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি সংক্ষেপে কিন্তু এই জায়গাতে লিখে দিয়েছি যে ভাইয়া কি বলেছে, স্কেলার রাশির ক্ষেত্রে যেই রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান লাগবে বা মানের দরকার, তখন তাকে স্কেলার রাশি বলে। আর যেই রাশিকে প্রকাশ করার জন্য তোমার মানও লাগবে প্লাস দিকও লাগবে, সেটাকে বলা হয় কিন্তু তোমার ভেক্টর রাশি। এখন এই কনসেপ্টটা আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দিতে চাই, এই জন্য আমি একটা উদাহরণ টানবো। যে উদাহরণটা হচ্ছে কি, দেখো যে দূরত্ব আর হচ্ছে কিন্তু আমি যদি বলি স্মরণের ক্ষেত্রে, ভাইয়া খেয়াল করো। এখন তার আগে আমি যেহেতু একটা উদাহরণ দিতে চাচ্ছি, দেখো ভাইয়া একটু খেয়াল করো। এইখানে ধরো এই জায়গাতে তুমি আছো, এটা হচ্ছে কিন্তু এ বিন্দু, এটা হচ্ছে কি ভাইয়া, তুমি আছো এখানে এ বিন্দু, আর এখানে ধরো হচ্ছে কিন্তু বাজার, মানে তুমি এই এ বিন্দু আর বাজারটা তুমি ধরো হচ্ছে কিন্তু বি বিন্দু। সাপোজ একটু চিন্তা করো এই পয়েন্টটা। এখন এইখানে আমি বললাম ভাইয়া তুমি যেখানে বসা আছো, তুমি এখন বর্তমানে যেখানে বসা আছো, ওইখান থেকে তোমার বাজার কতটুকু দূরে। আমি কোশ্চেন করলাম তোমাকে যে তুমি যেখানে বসা আছো সেখান থেকে তুমি বাজারে যাওয়ার জন্য তোমার কয়টা রাস্তা আছে। তুমি বলবো ভাইয়া আমি যেখানে বসা আছি, আমি তো পড়ার টেবিলে বসা আছি, আমার এখান থেকে বাজারে যাইতে অনেকগুলো রাস্তা আছে। কতগুলো রাস্তা আছে, যেমন তুমি বললা ভাইয়া আমি যদি বাজারে যাইতে চাই, আমি চাইলে এইভাবে ঘুইরা তারপর বাজারে যেতে পারি, কারণ এলাকা দেখা লাগে না, এলাকা একটু পরিদর্শন করতে হয় না। সো তুমি বলবা যে না ভাই আমি একটু এইভাবে ঘুইরা বাজারে যেতে পারি। হ্যাঁ, আবার তুমি বললা যে না এই রাস্তা না দিয়ে আমি অন্য একটা রাস্তা দিয়ে যাব, আর তুমি বললা যে না আমি এইভাবে কিন্তু চাইলে বাজারে যেতে পারি। হ্যাঁ, আবার তুমি বললা যে না এত সময় লস করে লাভ নাই, এত হেঁটে আমার লাভ নাই, এত দূরত্ব অতিক্রম করার দরকার নাই, আমি সোজাসুজিভাবে বাজারে যাব, একেবারে সোজাসুজিভাবে বাজারে যাব। দেখো আমি বললাম তোমাকে যে ভাইয়া তুমি বাজারে যাবা, বাজারে যাওয়ার রাস্তা কয়টা, সো তুমি বললা 3টা, এবং 3টা কিন্তু আমি এই জায়গাতে চিত্রের সাহায্যে কিন্তু দেখাইছি। এখন আমার কোশ্চেন হচ্ছে কিন্তু তোমার কাছে, ভাইয়া তুমি যদি তোমার স্থান থেকে বাজারে যেতে চাও, বা তুমি যদি তোমার স্থান থেকে ধরো এটা স্কুল ধরে নাও, স্কুলে যাওয়ার রাস্তা হয়েছে 3টা, এখন তুমি যদি তোমার মানে স্থান থেকে বাজারে যেতে চাও, তাহলে একেবারে কম সময় কম দূরত্ব লাগবে, অর্থাৎ কোন পথ দিয়ে গেলে। দেখো তুমি চিন্তা করো, তুমি যদি এখান থেকে ঘুইরা তারপর যদি বাজারে যাও, ধরো সাপোজ তোমার 20 মিটার পথ অতিক্রম করা লাগবে। তুমি যদি এইভাবে যাও ধরো সাপোজ, তাহলে তোমার 16 মিটার পথ অতিক্রম করা লাগবে। আর তুমি যদি সোজাসুজি যাও তাহলে তোমার 10 মিটার পথ অতিক্রম করা লাগবে। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমার কাছে, ভাইয়া তুমি অর্থাৎ কোন দিকে গেলে, অর্থাৎ কোন রাস্তা দিয়ে গেলে একেবারে কম সময় লাগবে এবং কম দূরত্ব অতিক্রম করতে হবে।
তুমি অবশ্যই বলবা ভাইয়া আমি যদি সোজাসুজি যাই তাহলে আমার একেবারে কম সময় লাগবে এবং কম দূরত্ব লাগবে, তাই না? একেবারে কম সময় লাগবে এবং তোমার হচ্ছে কি লাগবে ভাইয়া, একেবারে কম দূরত্ব তোমার কিন্তু অতিক্রম করতে হবে, রাইট? তাহলে এইখানে একটু খেয়াল করো ভাইয়া, তাহলে এই যে তুমি যে সোজাসুজি গেলা, এই যে সোজাসুজি গেলা, এখানে কিন্তু একেবারে কম সময় লাগছে না, এবং এখানে কিন্তু একটা দিক বলা আছে যে না একেবারে আমার সোজা যাইতে হবে, তাহলে এখানে মানও আছে প্লাস দিকও আছে। খেয়াল করো এখানে কিন্তু ভাইয়া এই যে সোজাসুজি দিয়ে তুমি গেছো, এখানে কি আছে, এখানে তোমার মানও আছে প্লাস দিকও বলা আছে, কারণ ডিরেকশন বলা আছে যে সোজা যাইতে হইব। কিন্তু তুমি যদি এদিক দিয়ে ঘুরে যাও, এখানে কিন্তু কোনো দিক বলা নাই যে না তুমি এই দিক বরাবর যাবা, এই দিক বরাবর যাবা তাহলে বাজারে যাইতে পারবা, তুমি এইভাবে ঘুরে আসছো, এখানে শুধুমাত্র মান আছে। তাহলে আমি কি বলেছি, যার মান আছে প্লাস দিক আছে সেটাকে কি বলে, ভেক্টর রাশি বলে। তার মানে তুমি যদি সোজাসুজি যাও তাহলে সেই ক্ষেত্রে কি রাশি পাবা, এটা কি রাশি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভেক্টর রাশি। এটা কি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভেক্টর রাশি। আর এইটাকে বলা হয় তোমার সরণ, এটাকে কি বলে, সরণ বলে। মাথায় থাকবে, কারণ একেবারে ন্যূনতম যে সময়ে যেই দূরত্ব অতিক্রম করা যায় এইটাকে বলা হয় তোমার সরণ। আর এই যে তুমি ঘুরা ঘুরা বাজারে গেছো, এই দিক দিয়ে বাজারে গেছো, তোমার কিন্তু অনেক বেশি সময় লাগছে এবং অনেক পথ অতিক্রম করা লাগছে, তার মানে এগুলো হয়েছে কিন্তু তোমার দূরত্ব। একটু মাথায় রাখো, এগুলো হচ্ছে কি দূরত্ব, এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া দূরত্ব। আর এগুলো হচ্ছে তোমার স্কেলার রাশি, এগুলো হচ্ছে কি তোমার স্কেলার রাশি। কেন ভাইয়া স্কেলার রাশি, কেন ভাইয়া স্কেলার রাশি বলো তো? কারণ এইখানে শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বলা নাই যে না তোমার এই দিকই যেতে হবে। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? এই হয়েছে কিন্তু তোমার অর্থাৎ দূরত্ব এবং সরণের ভিতরে কিন্তু পার্থক্য, দূরত্ব আর সরণের ভিতরে পার্থক্য। সরণের ক্ষেত্রে মনে রাখবা একেবারে কম সময় ন্যূনতম যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় এইটাকে বলা হয় তোমার সরণ। আর এই ক্ষেত্রে যেহেতু তোমার বইলা দেশে দিক বলা আছে যে না তোমার বাজারে যাওয়ার জন্য তুমি একেবারে সোজাসুজি যাবা, তুমি এদিক সেদিক যাইতে পারবা না, দিক বইলা দেশে, তাহলে দিক যদি বলা থাকে আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে ভেক্টর রাশি, তার মানে সরণ হয়েছে কিন্তু ভেক্টর রাশি। ক্লিয়ার? আর এইখানে কিন্তু কোনো দিক বলা নাই, তুমি যে দিক অর্থাৎ এই রাস্তা দিয়ে যেতে পারো, ওই রাস্তা দিয়ে যেতে পারো, কোনো দিক বলা নাই। দিক যদি বলা না থাকে, শুধুমাত্র মানের কথা যদি বলে দেয় সেটাকে বলা হয় আমরা জানি স্কেলার রাশি। আর এটা হচ্ছে কিন্তু ভাইয়া দূরত্ব। মাথায় থাকবে? তাহলে আমরা কি জানলাম ভাইয়া, দূরত্ব আর সরণের কনসেপ্টটা কিন্তু আমরা জানলাম। ওকে, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বলেছি ভাইয়া, কি বলেছি, যে একটা সম্পর্ক তোমাদেরকে শিখাবো যে দূরত্ব, দ্রুতি, সরণ, বেগ, ত্বরণ, এদের ভিতরে যে সম্পর্কটা আছে, যেই সম্পর্কটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার সূত্র মুখস্থ করতে হবে না, সংখ্যাগুলো মুখস্থ করতে হবে না, তুমি কিন্তু বানায় বানায় লিখতে পারবা। দেখবা? দেখো তাহলে তাহলে আমি একটু মুছে দিচ্ছি এই কনসেপ্টটা। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখো কষ্ট করে, দেখবা আমি এখন কতটা তোমার কাছে সহজ লাগে। তাহলে আমি এই জায়গাতে কিন্তু ভাইয়া বলেছি, ভাইয়া কি বলেছি দেখো, আমি কিন্তু এখানে বলেছি যে সরণের কথা বলেছি, এই যে সরণ, তাই না? এবং সরণ কি, সরণ হয়েছে কিন্তু ভেক্টর রাশি। কেন ভাইয়া বলো কেন? কারণ এখানে কিন্তু দিক বলা আছে, তুমি যে বাজারে যাবা তোমাকে সোজাসুজি যাইতে হইব। আর এই দিকে হচ্ছে কিন্তু আমি দূরত্ব লিখতেছি, ভাইয়া কি লিখতেছি, দূরত্ব লিখতেছি। এই দূরত্ব কি ভাইয়া, দূরত্ব হচ্ছে কিন্তু স্কেলার রাশি। এটা কি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ এখানে কিন্তু কোনো দিক বলা নাই, শুধুমাত্র মান বইলা দিছে। এখন দেখো খেয়াল করো ভাইয়া, খেয়াল করো যে এই যে দেখো সরণের সাথে কিন্তু বেগের একটা সম্পর্ক আছে। কি বলেছি? সরণের সাথে কিন্তু ভাইয়া বেগের একটা সম্পর্ক আছে, বেগের সাথে কিন্তু ভাইয়া ত্বরণের একটা সম্পর্ক আছে। একটু মাথায় রাখো জিনিসটা, একবার যদি তুমি ধরতে পারো বিষয়টা তাহলে দেখবা এই সরণের সূত্র বলো, বেগের সূত্র বলো, ত্বরণের সূত্র বলো, সরণ কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে, কিচ্ছু মুখস্থ করতে হইবে না, তুমি বানায় বানায় লিখতে পারবা। দেখবা? দেখো তাহলে তাহলে আমি কি বলেছি ভাইয়া, সরণের সাথে বেগের একটা সম্পর্ক আছে। তুমি এই মাত্র জানলা সরণ হয়েছে কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে সরণের সাথে যদি বেগের একটা সম্পর্ক থাকে তাহলে অবশ্যই বেগও একটা ভেক্টর রাশি। কথা সত্য নাকি মিথ্যা? খেয়াল করো, বেগ যদি ভেক্টর রাশি হয়, তুমি জানলা যে বেগের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে, তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, ত্বরণ একটা ভেক্টর রাশি। শেষ শেষ। এখন কি এগুলো কি মুখস্থ করতে হবে? যে সম্পর্ক মনে রাখবা যে সরণের সাথে বেগের সম্পর্ক আছে, বেগের সাথে ত্বরণের সম্পর্ক আছে, এখানে সবগুলো হয়েছে ভেক্টর রাশি। ওকে, কারণ সম্পর্ক আছে ওদের সাথে। আবার এখানে দেখো ভাইয়া দূরত্বের, এই যে দেখো এই যে দূরত্ব, দূরত্বের সাথে কিন্তু ভাইয়া দ্রুতির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এখন দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি, তার মানে দ্রুতিও হয়েছে কিন্তু একটা স্কেলার রাশি, কারণ ওর সাথে ওর কি আছে, সম্পর্ক আছে। আবার দেখো একটু খেয়াল করো, এরপরে আমি যদি বলি এই যে সরণ, হ্যাঁ এই সরণকে কি দ্বারা প্রকাশ করে বলো তো? সরণকে কিন্তু ভাইয়া তুমি কিন্তু চাইলে ডি দ্বারা প্রকাশ করে। এটাকে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। আবার এই যে দেখো দূরত্বকেও কিন্তু তোমার ডি দ্বারা কিন্তু প্রকাশ করে।
দূরত্বকেও ডি দ্বারা প্রকাশ করে, স্মরণকেও কিন্তু ভাইয়া ডি দ্বারা প্রকাশ করে, কিন্তু দেখবা যে বেশিরভাগ স্থানে কিন্তু লেখা স্মরণকে কিন্তু এস দ্বারাও প্রকাশ করে, একটু মাথায় রাখো। তাহলে অর্থাৎ দূরত্ব, আবার দেখো এই দূরত্বের সাথে কিন্তু স্মরণের একটা সম্পর্ক আছে। কি দেখো, এই যে দূরত্বের একক কি ভাইয়া, আমরা এখন একক সম্পর্কে জানবো। এই একক আর মাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন একক সম্পর্কে জানবো আর মাত্রা সম্পর্কে জানবো, একক আর মাত্রা। দেখো আমাদের এই সম্পর্ক যারা মাথায় রাখতে পারবা, তোমাদের কিন্তু একই সাথে সবকিছু কভার হয়ে যাবে। দেখো দূরত্বের একক কিন্তু মিটার, দূরত্বের একক কি মিটার, এবং এইটার মাত্রা, দূরত্বের মাত্রা হচ্ছে কিন্তু ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল। কিন্তু দূরত্বের একক কি ভাইয়া মিটার, আর এটার মাত্রা হয়েছে কিন্তু ক্যাপিটাল এল। আমি বলেছি দূরত্বের সাথে কিন্তু আবার একটা স্মরণের সম্পর্ক আছে। তাহলে যদি সম্পর্ক থাকে, তাহলে দূরত্বের একক যেহেতু মিটার, স্মরণের এককও কিন্তু ভাইয়া মিটার। হ্যাঁ, আবার যেহেতু দূরত্বের সাথে স্মরণের সম্পর্ক আছে, দূরত্বের মাত্রা হয়েছে এল, তাহলে স্মরণের মাত্রাও হয়েছে কিন্তু ভাইয়া এল। ব্যাপারটা সিম্পল, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এইবার কাহিনী বুঝতে পারছো কিনা ভাইয়া সেটা বলো, কাহিনী বুঝতে পারছো কিনা? এই সিরিয়ালে সম্পর্ক আছে, আবার ওদের সাথে ওদেরও কিন্তু একটা সম্পর্ক আছে, একটু মাথায় রেখো জিনিসটা। ওকে, আচ্ছা গেল। এরপরে আসি কিন্তু ভাইয়া, আমি বলেছি স্মরণের সাথে কিন্তু বেগের একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক মনে রাখা তুমি কিন্তু সংজ্ঞা লিখতে পারবা। তাহলে বলো তো বেগ কাকে বলে, অর্থাৎ বেগ কাকে বলে? আমি কোশ্চেন কেলাম তোমাদের কাছে। তুমি জানো যে বেগের সাথে স্মরণের একটা সম্পর্ক আছে, তাহলে অর্থাৎ বেগের সংজ্ঞাটা হবে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। ব্যাপারটা সিম্পল, সময়ের সাথে সাথে, এই সময়ের সাথে সাথে এই জিনিসটা লাগবে। কেন লাগবে আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে দেখো এই যে বেগকে কিন্তু আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে, এটা কিন্তু সবাই জানি। তাহলে তোমার বেগ কাকে বলে? আমি কি বললাম যে সময়ের সাথে সাথে এই যে স্মরণের পরিবর্তনকে কি বলে? বেগ বলে। অর্থাৎ বেগের সূত্র কিন্তু ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। পাইলাম কোথা থেকে? তুমি জানো বেগের সাথে স্মরণের সম্পর্ক আছে, এই জন্য কিন্তু এস বাই টি হয়েছে। এই যে এস, এটা কিন্তু স্মরণ ছিল এস বাই টি। ওকে, এখন দেখো খেয়াল করো, এখন আমরা একক জানি, এককটা কি হবে? তুমি সময়ের একক জানো হয়েছে কিন্তু ভাইয়া সেকেন্ড, আর এই যে স্মরণের একক তুমি জানো মিটার, তাই না? তাহলে আমরা এই মিটার, তুমি যদি ভাগটাকে উঠে ফেলো, তাহলে তুমি পাবা মিটার পার সেকেন্ড। কথা সত্য নাকি মিথ্যা? আমরা এটা সূচক লগারিদমে কিন্তু পড়ে আসছি গণিতে, যে ভাগ থাকলে পাওয়ারে কিন্তু মাইনাস দিতে হয়। তাহলে আমরা বেগের একক কি পাইলাম? মিটার পার সেকেন্ড। কথা সত্য নাকি মিথ্যা? বেগের একক তো মিটার পার সেকেন্ডই। ওকে, এখন তুমি যদি বলো যে ভাই আমি মাত্রা বের করবো কিভাবে, দেখো তুমি কিভাবে বের করবা। তুমি এইখানে একটু খেয়াল করো, আমার এখানে জায়গা নাই, আমি একটু এটা মুছে দিচ্ছি। তোমার এখন টার্গেট হচ্ছে মাত্রাটা বের করা। হ্যাঁ, তাহলে দেখো তুমি জানো সময়ের মাত্রা হয়েছে কিন্তু ক্যাপিটাল টি, আর এই যে স্মরণের মাত্রাটা তুমি জানলা ক্যাপিটাল এল, তাহলে এল টি ইনভার্স আমি বলতে পারি। একটু মুখস্থ করতে হবে, একটু মুখস্থ করতে হবে। এখানে তোমার যেই বিষয়টা মুখস্থ করতে হবে ভাইয়া, দূরত্বের একক এবং মাত্রা টানা মুখস্থ করবা, স্মরণের একক এবং মাত্রা টানা মুখস্থ করবা। তোমার জাস্ট এই দুইটা বিষয়ের একক এবং মাত্রা মুখস্থ করলে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না, আর তো তুমি সব বানাই বানাই লিখতে পারবা। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আমি কি বললাম, বেগ কাকে বলে? সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। সিম্পল। এখন আমি যদি ভাইয়া বলো তো ত্বরণ কাকে বলে? তুমি জানো যে বেগের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে, তাহলে ত্বরণ কাকে বলে? যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। একটু লেখা রাখো, আমি যে বাংলা বলি এগুলো একটু লেখা রাখো, যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? তুমি যেখানে বসা আছো ওইটা হয়েছে কি? আদিবেগ। হয়েছে কি? আদিবেগ। তুমি যদি যেখানে বসা আছো সেখান থেকে হাইটা যদি অন্য আর একটা জায়গায় গিয়ে যদি থামো, তাহলে সেটা হইবে কিন্তু শেষ বেগ। তাহলে এখন এইখানে বেগের পরিবর্তন হয়েছে না? দেখো আমি এখানে আছি, এটা হচ্ছে আদিবেগ। আমি যদি হাইটা ওইখানে যাই, ওইখানে গিয়ে থামি, সেটা হইবে কিন্তু শেষ বেগ। তাহলে বেগের পরিবর্তন মানে কি? পরিবর্তন মনে রাখবা যে বিয়োগ করতে হয়। পরিবর্তন মানে কি? তোমার বিয়োগ করতে হবে। অর্থাৎ তুমি যদি শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করো, এইটাকে বলা হয় বেগের পরিবর্তন। তোমার শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে ত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে এই জিনিসটা লাগবে, কারণ এই গতি অধ্যায় তুমি করতেছো, এই গতি অধ্যায়ের ক্ষেত্রে তুমি এই সময়কে ছাড়া চলতে পারবা না। তাতে তুমি এমসিকিউ করো, তাতে তুমি সৃজনশীল করো, তাতে তুমি এই বইয়ের বেসিক শিখো, সব জায়গাতে তোমার কিন্তু সময় লাগবেই, কারণ এই সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আমি যে পড়াচ্ছি সময় কিন্তু যাচ্ছে, তাই না? দেখো সময় কিন্তু যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে, এই জন্য সময় লাগবে। তাহলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ভাইয়া ত্বরণ বলে। ব্যাপারটা দেখো, এই ত্বরণের সাথে বেগের সম্পর্ক ছিল, আমি কিন্তু সংজ্ঞাটা মুখে মুখে বলে দিলাম যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। সূত্রটাও পারলাম,
সময়ের সাথে সাথে কথাটা বলছে এটা সবসময় নিচে হবে আর বেগের পরিবর্তন উপরে হবে, সিম্পল। এখন তুমি যদি বলো ভাইয়া এটার তোমার হচ্ছে এককটা কি হবে, তোমরা এটা সবাই মুখস্থ জানো যে মিটার পার সেকেন্ড স্কয়ার, তুমি একটু বের করতে পারো, দেখতে পারো চেক করে এটা যে কিভাবে বের করে। হ্যাঁ, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা, এই বিষয়গুলো একটু তোমার একটু মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার? এইবার বুঝতে পেরেছো যে কাহিনীটা কি। এবং যদি আসে এমসিকিউতে যদি আসে যে কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি, পারবা না, সিরিয়ালটা মনে রাখবা যে স্মরণ যদি ভেক্টর রাশি হয়, তুমি জানো স্মরণের সাথে বেগের সম্পর্ক আছে, বেগের সাথে ত্বরণের সম্পর্ক আছে, তাহলে স্মরণ ভেক্টর রাশি হলে ত্বরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, ব্যাপারটা সিম্পল। আবার তুমি জানো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, তাহলে দূরত্ব কি স্কেলার রাশি, মনে থাকবে? এবার মনে থাকবে এই জিনিসটা, এই সিরিয়ালটা একটু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই সিরিয়ালটা একটু মাথায় রাখবা। যদি ধরতে পারো তাহলে গতি অধ্যায়টা পানির মতো সহজ লাগবে, পানির মতো সহজ লাগবে। ওকে, এতটুকু ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এখন আমাদের গ্রাফ সম্পর্কে জানতে হবে। ভাইয়া কি জানতে হবে আমাদের কিন্তু গ্রাফ সম্পর্কে জানতে হবে। দেখো, গতি অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া সেটা হচ্ছে কিন্তু তোমার গ্রাফ। গ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, গ্রাফ আমরা কিন্তু 3 ধরনের কিন্তু গ্রাফ সম্পর্কে জানবো, সুষম ত্বরণ, তারপর হচ্ছে কিন্তু সমবেগ, আর হচ্ছে কিন্তু সুষম মন্দন। এই 3 ধরনের গ্রাফ আমাদের একটু জানতে হবে, কারণ আমাদের কিন্তু এই গ্রাফ থেকে আমাদের কিন্তু সৃজনশীল করতে হবে, সৃজনশীলগুলো বুঝতে হবে। সো এই গ্রাফ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং গতি চ্যাপ্টারের ক্ষেত্রে মেইন যদি আমি বলি সেটা হচ্ছে কিন্তু গ্রাফ, যে 3 ধরনের গ্রাফ একটু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে শুরুতে দেখো ভাইয়া, গ্রাফ আমরা কিন্তু সবাই গণিতের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই গ্রাফ অঙ্কন করেছি। সেইখানে কিন্তু আয়তলেখ ছিল, ওই যে পরিসংখ্যান যে চ্যাপ্টারটা, আয়তলেখ বলো, অজীব রেখা বলো, গণসংখ্যা বহুভুজের গ্রাফ অঙ্কন করছে না? এবং গ্রাফ অঙ্কন করার সিস্টেম হচ্ছে এই বরাবর কিন্তু আমাদের এক্স অক্ষ ধরতে হয়, হ্যাঁ, এবং উপরে কিন্তু ভাইয়া আমাদের ওয়াই অক্ষ ধরতে হয়, তাই না? এক্স অক্ষ আর হচ্ছে কিন্তু ভাইয়া ওয়াই অক্ষ। আচ্ছা, আর এটা কিন্তু ভাইয়া মূল বিন্দু, যাদের হায়ার ম্যাথ আছে তোমরা কিন্তু জানো এটা হচ্ছে কিন্তু মূল বিন্দু। ওকে, এখন এক্স অক্ষ বরাবর কি ধরবা, অলওয়েজ মাথায় রাখবা, যদি তুমি গতি চ্যাপ্টারের গ্রাফ অঙ্কন করতে চাও, এক্স অক্ষ বরাবর তোমার সবসময় সময় চিন্তা করতে হবে, সময়, যেই সময়ের একক হয়েছে কিন্তু সেকেন্ড, রাইট? আর ওয়াই অক্ষ বরাবর তোমার বেগ চিন্তা করতে হবে। ওকে, এখন আসি, দেখো সময় কিরকম তুমি তো জানো, এটা হচ্ছে কিন্তু 0 মূল বিন্দু। এরপর দেখো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, হ্যাঁ, তারপর আমি আরেকটা দিলাম 10 সেকেন্ড। আবার এই বরাবর 5 মিটার, 10 মিটার, 15 মিটার, 20 মিটার, হ্যাঁ, এবং হয়েছে কিন্তু 25 মিটার। ভাইয়া খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা 3 ধরনের গ্রাফ সম্পর্কে এখন জানবো। হ্যাঁ, তাহলে শুরুতে হচ্ছে কিন্তু সুষম ত্বরণ। সুষম ত্বরণের গ্রাফটা কিরকম হবে মনে রাখবা, সময়ের সাথে সাথে যদি বেগটা বাড়তে থাকে হয়েছে কিন্তু ভাইয়া সুষম ত্বরণ। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতেছি। যেমন আমি যদি বলি, তুমি যেই রুমটায় বসা আছো, তুমি চিন্তা করো, তুমি যেই পড়ার টেবিলে বসা আছো বা যেই রুমে বসা আছো, তুমি একটু চিন্তা করো ভাইয়া, রুমের এক পাশ থেকে একজন গাড়ির ড্রাইভার সে একটা গাড়ি চালানো শুরু করছে। একটু চিন্তা করো, একটু চিন্তা করো, কল্পনার জগতে যাও, তাহলে ব্যাপারটা একেবারে এই 3 ধরনের গ্রাফ একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা। এবং এটা তোমাদের বুঝতে হবে যে রুমের একটা পাশ থেকে, এক কোণা থেকে একজন গাড়ির ড্রাইভার তোমার কি করা শুরু করছে, গাড়ি চালানো শুরু করছে। এবং তুমি টাইম দেখতেছো যে না, ওই গাড়ির ড্রাইভারটা যখন চালানো শুরু করছে, মানে 0 থেকে, অর্থাৎ যখন চালানো শুরু করবে, যখন গাড়িটা স্টার্ট করবে, তখন তো কোনো ব্রেক থাকবে না, থাকবে 0 থাকবে না, তখন 0। তুমি টাইম দেখতেছো যে না, আস্তে আস্তে কিন্তু গাড়ির স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়াইতেছে। ওই গাড়ির যে চালক সে কিন্তু আস্তে আস্তে কিন্তু গাড়িটা চালানো শুরু করছে, স্পিডটা আস্তে আস্তে বাড়াইতেছে। এবং তুমি দেখতে পারতেছো যে না, 2 সেকেন্ডে গাড়িটা 5 মিটার গেছে, তারপর 4 সেকেন্ডে 10 মিটার, 6 সেকেন্ডে তোমার 15 মিটার, 8 সেকেন্ডে 20 মিটার, 10 সেকেন্ডে 25 মিটার। অর্থাৎ যত সময় যাচ্ছে, তুমি ঘড়ি দেখতেছো, যত সময় যাচ্ছে তোমার বেগও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ওই গাড়িটার বেগও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে সময়ের সাথে সাথে যদি ভাইয়া বেগ বাড়ে, সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে, তাহলে তুমি যেই গ্রাফটা পাবা, এই যে দেখো সময় যাইতেছে, এই যে দেখো সময় যাইতেছে, বেগ বাড়তেছে, সময় যাইতেছে, বেগ বাড়তেছে, সময় যাইতেছে, বেগ বাড়তেছে, সময় যাইতেছে, বেগ বাড়তেছে, এই সময় যাইতেছে, বেগ বাড়তেছে। ওকে, তাহলে তুমি এই যে গ্রাফটা পাইছো, এই যে গ্রাফটা আমি যে এখানে আঁকলাম, এইটাকে বলা হয় ভাইয়া সুষম ত্বরণ। এটাকে কি বলে? সুষম ত্বরণ। মাথায় যেন থাকে, একেবারে মাথায় গেঁথে রাখো, এই জিনিসটা কিন্তু লাগবে যে সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে, এইটাকে বলা হয় তোমার সুষম ত্বরণ। তাহলে এখানে কি বাড়ছে ভাইয়া? এখানে কিন্তু বেগ বাড়ছে। এখানে কি বাড়ছে? এখানে কিন্তু ভাইয়া তোমার বেগ বাড়ছে। তাহলে সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে, তাহলে এই যে আমরা গ্রাফটা পাবো সেটা হচ্ছে কিন্তু সুষম ত্বরণের গ্রাফ।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি। এরপরে আমাদের জানতে হবে সমবেগ। আচ্ছা, তাহলে আমি এই বরাবর এক্স অক্ষ ধরতেছি, এই বরাবর আমি ওয়াই অক্ষ চিন্তা করতেছি, এক্স অক্ষ বরাবর সময় নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর বেগ নিচ্ছি। সো এটা তো আমরা জানি 0, এটা আমরা সবাই জানি। 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, আবার 5 মিটার ধরে নিচ্ছে। এইখানে আমি একটু বড় করে ধরে নিচ্ছি, ধরো এখানে 10 মিটার। আচ্ছা, এখন একটু চিন্তা করো, এখন এইখানে যে গ্রাফটা পাবো এটা হচ্ছে কিন্তু সমবেগের গ্রাফ। কিন্তু তুমি কিভাবে বুঝবা? তুমি কি জানি চিন্তা করছিলা, তুমি কিন্তু ভাইয়া চিন্তা করতেছিলা যে তুমি যেখানে বসা আছে তোমার রুমের এক পাশ থেকে একজন গাড়ির ড্রাইভার গাড়ি চালানো শুরু করছে, তাই না? এবং এখন চিন্তা করো, এখন তুমি একটু চিন্তা করো, তুমি তো সুষম ত্বরণ পাইয়া গেছো, এখন তোমার কাজ করতে হবে, চিন্তা করতে হবে সমবেগ নিয়ে। হঠাৎ করে ওই যে গাড়ির যে ড্রাইভার যে গাড়ি চালাইতেছে, হঠাৎ করে ওই গাড়ি তোমার হচ্ছে ব্রেকে ধরতেছে না, গাড়ির ব্রেকে ধরতেছে না। গাড়িতে যদি ব্রেকে না ধরে তখন কি হবে একটু চিন্তা করো। তখন তুমি চিন্তা করো যে ভাইয়া গাড়ির ব্রেকে ধরতেছে না, তাহলে এখন এই জায়গাতে কি হতে পারে? সো এইখানে কিন্তু ভাইয়া খেয়াল করো, তোমার সময় কিন্তু যাচ্ছে, কিন্তু বেগটা সমান থাকতেছে। বেগ কি থাকতেছে ভাইয়া? বেগ কিন্তু তোমার সমান থাকতেছে। তাহলে মনে রাখবা যে সময়ের সাথে সাথে যদি বেগটা সমান থাকে, সময়ের সাথে সাথে বেগটা যদি সমান থাকে, অর্থাৎ গাড়ির ব্রেকে যদি না ধরে, তোমরা এখন বলবা যদি ভাইয়া গাড়ির ব্রেকে যদি না ধরে তাহলে অবশ্যই সেটা কোনো জায়গায় গিয়ে পড়ে যাবে, তাই না? তাহলে দেখো, তুমি চিন্তা করো সেটা সোজা একটা রাস্তা, কোনো জায়গায় পড়বে না। তাহলে তুমি দেখবা, টাইম দেখবা যে গাড়ির ব্রেকে ধরতেছে না, গাড়িটা থামাইতেও পারতেছে না। সো তখন তুমি দেখতেছো সময় কিন্তু যাইতেছে, ভাই সময় যাইতেছে, কিন্তু এই বেগটা কিন্তু সমান থাকতেছে। বেগ প্রতি ক্ষেত্রে 10 মিটার 10 মিটার 10 মিটারই কিন্তু থাকতেছে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, যদি ভাইয়া সময়ের সাথে সাথে বেগটা যদি সমান থাকে, বেগ যদি সমান থাকে, তাহলে তুমি যে গ্রাফটা পাবা তাহলে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া সমবেগের গ্রাফ। কিসের গ্রাফ? সেটা হচ্ছে কিন্তু তোমার সমবেগের গ্রাফ। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া বেগটা সমান, বেগ কি সমান। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? এরপরে আমাদের আরেকটা গ্রাফ সম্পর্কে জানতে হবে। সেম ভাবে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, আমি এখানে 2 সেকেন্ড, 4, 6, 8 নিলাম, 5, 10, 15, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া 20 পর্যন্ত নিলাম। মানে এই পাশটা আমি কিন্তু বেগ নিচ্ছি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, আর এই পাশ হচ্ছে কিন্তু সময়। এখন দেখো, আমি কি বলেছিলাম, ওই যে গাড়ির ড্রাইভারটা সে কি করেছিল, গাড়ি চালাইতে শুরু করছিল, তাই না? এখন তুমি চিন্তা করো যে ভাইয়া এখন ওই গাড়ির ড্রাইভার এই যে মাঝখানে সমবেগ ছিল যেখানে ব্রেকে ধরতেছিল না, এখন তুমি চিন্তা করো যে গাড়িটা চলতেছে, এখন তোমার ব্রেকে ধরতেছে। এখন ব্রেকে যখন চাপ দিবে গাড়ি কি সাথে সাথে থাইমা যাইবো? না, গাড়ি কিন্তু সাথে সাথে থাইমা যাইবে না, গাড়িটা থামতে কিন্তু একটু সময় লাগবে, তাই না? তাহলে তুমি চিন্তা করো, অর্থাৎ গাড়িতে যখন ব্রেকে চাপ দিবে গাড়ির ড্রাইভার, তখন কিন্তু গাড়িটা আস্তে আস্তে গিয়ে থামবে, কিন্তু সময় তো তোমার জন্য বসে থাকবে না, থাকবে। সময় যাবে, আবার ওই গাড়িটার বেগও আস্তে আস্তে কমবে, সময় যাবে, গাড়িটার বেগও কিন্তু আস্তে আস্তে কমবে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু থেমে যাবে। তাহলে তুমি চিন্তা করো যে সময় যাইতেছে, তুমি চিন্তা করো যে সময় যাইতেছে, বেগ কমতেছে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু ভাইয়া এই 20 থেকে আস্তে আস্তে কমে কিন্তু এই জিরোতে কিন্তু আসবে। ওকে, কিন্তু সময় তো যাইতেছে, তাহলে সময়ের সাথে সাথে যদি ভাইয়া বেগ কমে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে গ্রাফটা পাবা এটা হচ্ছে কিন্তু তোমার সুষম মন্দনের গ্রাফ। কিসের গ্রাফ ভাইয়া? সুষম মন্দনের গ্রাফ। ওকে, তাহলে তুমি যে গ্রাফটা পাচ্ছ এখানে কিন্তু ভাইয়া বেগ কমছে, তাই না? তাহলে বেগ যদি ভাইয়া কমে তাহলে তুমি যে গ্রাফটা পাবা সেটা হচ্ছে কিন্তু সুষম মন্দনের গ্রাফ। ক্লিয়ার? সো এই 3 ধরনের গ্রাফ একটু তোমাদের মাথায় রাখতে হবে, একটু মাথায় সেট করে নিতে হবে। আমি আবারও বলি যে ভাইয়া যদি সময়ের সাথে সাথে বেগ বাড়ে সুষম ত্বরণ, সময়ের সাথে সাথে বেগ যদি সমান থাকে সমবেগ, সময়ের সাথে সাথে বেগ যদি ভাইয়া কমে বা হ্রাস পায় তাহলে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া সুষম মন্দন। ক্লিয়ার? এই 3 ধরনের গ্রাফ সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। ওকে, সো আজকের ক্লাসটা ভাইয়া আমি এই পর্যন্ত রাখতেছি এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি গতি অধ্যায়ের বাকি যতটুকু অংশ আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখনো কিন্তু তোমাদের গতি অধ্যায়ের ক্ষেত্রে পড়ন্ত বস্তু অর্থাৎ গ্যালিলিও যে 3টা সূত্র দিচ্ছে এটা একটু তোমাদের ভালোভাবে জানতে হবে এবং গতি অধ্যায়ের কিছু সূত্র আছে যেগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সেগুলো কভার করে দিব এবং তোমরা পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও এবং ইনশাআল্লাহ আমি পদার্থবিজ্ঞানের প্রতিটা অধ্যায়ের উপর আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো এবং অলরেডি কিন্তু আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর ক্লাস দিয়েছি। সো যাদের প্রথম অধ্যায়ে সমস্যা আছে তোমরা চাইলে আমার 2টা ক্লাস আছে, একটু আমার এই ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে ভিডিও যে অপশন আছে সেইখানে যাওয়ার পরে একটু নিচে যাওয়ার পরে কিন্তু আমার ওই যে 2টা ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে
বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে পদার্থবিজ্ঞানের আমার প্রথম অধ্যায়ের কিন্তু 2টা ক্লাস দেখে নিতে পারো। এবং ওই 2টা ক্লাস যারা একবার দেখবে তাদের এমসিকিউ বলো, সৃজনশীল বলো, সব কিছু কাভার। প্রথম অধ্যায়ে আমি আশা করি তাহলে তাদের কোনো সমস্যা থাকবে না। ওকে, সো তোমরা পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা একটু তোমরা কমেন্টে জানিও। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।